আমরা আমাদের আলোচনায় চলে আসি। আজকের ক্লাস শেষে আগের মতোই আমরা ইন্সপেক্টরশিপের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। যাই হোক, আমাদের বর্তমান পরিস্থিতি যেভাবে যাচ্ছে তাতে পুলিশকে অনেক ধৈর্য সহকারে ডিউটি করতে হচ্ছে এবং সতর্ক থাকতে হচ্ছে। আমরা সবাই সতর্ক থাকব এবং একে অপরের প্রতি আমরা সহানুভূতি দেখাবো। আমরা তার প্রতি খেয়াল রাখবো, যেখানে ডিউটি যাই না কেন কখনোই আমরা দলচ্যুত হব না। আর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। আইন আমাদেরকে ক্ষমতা দিয়েছে যে আমরা কখন আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারবো, কখন পারবো না। আইনে কিন্তু এটাও বলা আছে একাকী একজন কনস্টেবল সেও আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারে। কিন্তু আমরা এই তর্কে যদি আজকে যাই, এই তর্কের কোনো শেষ নেই। কারণ আমাদের দেশের বেশিরভাগ লোকই আইন সম্পর্কে তাদের ধারণা নাই। তাদের ধারণা যে কনস্টেবলের রাইফেলের চাবি থাকে ওই এসপি সাহেবের কাছে, তাদের একটা ধারণা, বা ম্যাজিস্ট্রেটের আদেশ ছাড়া কোনো পুলিশ সদস্য গুলি করতে পারে না। তাহলে রাইফেলটা ওরে দিছে শুধুমাত্র ঘাড়ে করে নিয়ে বেড়ার জন্য, এই জন্যই দিছে, তাদের বক্তব্য আর কি। তো এটা নিয়ে আমাকেও অনেক ফেস করতে হয়। আজকেও একজনের সাথে কথা বললাম, আইন বের করে দেখালাম, তারপরেও বলে যে না। আর একজন বলতেছে যে না, এই আর্মি যে কোনো মুহূর্তে গুলি করতে পারে, পুলিশ পারে না। এরকম আর কি। তো তাকে আবার বের করে দেখালাম যে সেনাবাহিনী কখন তলব করা যায়, কে তলব করতে পারে, সেনাবাহিনী পুলিশের কাছে আসলে পুলিশ কিভাবে, আর সেনাবাহিনী কিভাবে পুলিশের সাথে সমন্বয় করে ডিউটি করবে, এগুলো তাদেরকে দেখালাম। কিন্তু এগুলো দেখিয়ে তো সমস্যার সমাধান হবে না। কারণ আইন সম্পর্কে আমাদের ধারণাটা একেবারে কমে গেছে। এবং এর এর মূল উদ্দেশ্য কি জানো? এর মূল উদ্দেশ্য হলো আমাদের এই আহ, অতিরিক্ত মাস্টার অতিরিক্ত মাস্টার রাখে, শিক্ষকের সংখ্যা বেশি। আমাদের পুলিশ সদস্যরাই জানে না। একটা পুলিশ সদস্য যদি একজনকে, যখন কেউ এরকম প্রশ্ন আনে, তাকে যদি সে বোঝাতে পারে, সে লোকটা 100%-এর মধ্যে 20% শুনলেও কিন্তু তার নলেজে একটা থাকলো যে না, এরকম একটা আমি শুনেছি পুলিশ একাকী একজন পুলিশ কনস্টেবলও কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই, নিজের প্রয়োজনে না, রাষ্ট্রীয় প্রয়োজনে কিংবা নিজের প্রয়োজনে, নিজের ব্যক্তিগত মানে দেহ রক্ষার্থে এবং সম্পত্তি রক্ষার্থে বা বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার ক্ষেত্রে একজন কনস্টেবল ও আগ্নেয়াস্ত্র ব্যবহার করে। আমরা 10 জনকে শোনাবো, এর মধ্যে যদি একজন সচেতন হয়, তার মাধ্যমে হয়তো আরো একজন সচেতন হবে। কিন্তু এই কথাগুলো কখনোই বলা যাবে না যে পুলিশ আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারে না। এটা ঠিক না যে আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে গেলে ওই ম্যাজিস্ট্রেট সাহেবের অনুমতি লাগবে কিংবা অমুকের অনুমতি লাগবে। এটা বলার কোনো সুযোগ নেই। কেউ যদি বলে, তাকে আমরা বোঝাতে পারবো না। কারণ যে যেটা নিয়ত করে থাকে, এই নিয়তের বিষয়টাকে খণ্ডানো বড়ই কষ্ট। কি আমার কথা কি ঠিক আছে নাজমুল? জি স্যার। আমি আজকে, তানভীর, আমি আজকে রাজারবাগ পুলিশ লাইনের শপিং মলে গেলাম। দেখলাম যে আমার বইটা কিরকম বিক্রি হচ্ছে। সেখানে একজন সাব ইন্সপেক্টর, একজন এএসআই, 8-10 জন কনস্টেবল আছে। তো বই নিতে আসছে তারা, দেখলাম বিভিন্ন বই নিচ্ছে, তা আমার বইয়ের দিকে তাকাচ্ছে না। তো একজন আমাকে চিনে, সে বললো যে স্যার, আপনার বইটা একটু দেখে দেখো। তা বললাম যে ভাই, আমার বই নিতে গেলে তো একটা বিষয় আছে, মূল বইটাকে অনুসরণ করতে হবে। তো ওকে আমি দেখালাম মূল বই, প্রত্যেকটা খুলে খুলে, যে কোনটাতে কি বলছে, কি হয়েছে না হয়েছে বিস্তারিত। কিন্তু শেষে কিন্তু সেই ব্যক্তিটা আমার বইটা কিনলো না, না কিনে আর একজনের বইটা কিনলো। তার মানেটা কি? তারা ওটাই চিন্তা করে যে আমরা যারা সঠিক লিখেছি এটা সঠিক না, ওইটাই সঠিক। তাহলে তো দেখা যাচ্ছে পুলিশের মধ্যে আইনের জ্ঞান নাই, পুলিশের মধ্যে আইনের কোনো জ্ঞান নাই, বেশিরভাগ ক্ষেত্রে তাই। যদি জ্ঞান থাকতো তাহলে সে কি করতো? সে অবশ্যই আমারটা নিতে হতো। তুমি হয়তো বলবা স্যার, আপনারটা কি উত্তম? যে এর বইটা নিয়েছে সে আমার কাছ থেকে ক্লাস করেছে, আমি তাকে পড়া শেখা শিখিয়ে এসে বানিয়েছি। তো সে এসে, আমি ইন্সপেক্টর, তার বইটা নিয়ে গেল মানে ওই উদ্দেশ্যে যে তার বইটাতে অনেক সুন্দর লেখা আছে। অথচ সেই এএসআই যে বইটা লেখছে, তাকে যদি জিজ্ঞেস করা হয় যে এই চুরির উপাদান কয়টি, চুরি কখন দস্যুতায় পরিণত হয়, বা চুরিকে ডাকাতিতে পরিণত হয় কিনা, এটাও ভালো উত্তর দিতে পারে। তো কাছে কাছে আমাদের মূল্যায়নটা হবে না। তো যতদিন সিনিয়রের মূল্য হবে না, ততদিন কিন্তু সে ব্যক্তি, সে জাতি কোনো অবস্থাতেই উন্নতি করতে পারবে না। সেটা আমাদের ক্ষেত্রে হোক, অন্যদের ক্ষেত্রে হোক। কারণটা হলো যে আমাদের একজন সম্মানিত
মন্ত্রী মহোদয় তিনি একটা কথা বলেছেন যে পুলিশকে গুলি করার অনুমতি দেওয়া হয় নাই। পুলিশকে গুলি করার অনুমতি দেওয়া হয় নাই। উনি জানেন না যে পুলিশের গুলি করার অনুমতি লাগে না? কখন কি কারণে পুলিশ গুলি করতে পারেন? তার মানেটা কি? উনি তো আমাদেরকে একটা মানে প্রশ্নবিদ্ধ করে ফেলছেন। এই দুর্যোগের সময় পুলিশের পাশে থাকাটাও কিন্তু একটা বড় রকমের ভূমিকা। সান্ত্বনা দিয়ে, সাহস দিয়ে, আইনের বিষয় বুঝিয়ে তাদেরকে কাউন্সিলিং করে যাতে জনগণের কম ক্ষতি হয়ে করে তারা যেন শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পারে। কিন্তু সেটা না। তো বিষয়টা হলো এরকমই। তো এই জন্যই বলছি যে আমাদের মাঝে শিক্ষার অভাব আছে। শুধু বড় বড় সার্টিফিকেট থাকলে হবে না, আমাদের মাঝে শিক্ষার অভাব আছে। সে কারণেই আরো আমাদেরকে কষ্ট ভোগ করতে হবে, আরো কষ্ট ভোগ করতে হবে। আমি প্রত্যেকটা ক্ষেত্রে দেখছি যে যখন বক্তব্য দিয়ে কি সুন্দর করে শুনে, কিন্তু শেষের বেলা দেখা যায় যে না, ওই তার সে যেটা মাথায় নিয়ে আসছে ওটাই সঠিক। এই জন্য আমাদের সাবধানে থাকতে হবে। যাই হোক, কথাগুলো বললাম এ কারণেই যে বর্তমান পরিস্থিতি নিয়ে আমাদের। আমরা আজকের প্রশ্নের মধ্যে যেটা আলোচনা করব সেটা হলো যে ক, খ, ক, খ সহ এবং ক, খ এবং অজ্ঞাতনামা 7 জনের বিরুদ্ধে, ক, খ সহ অজ্ঞাতনামা 7 জনের বিরুদ্ধে ডাকাতির এজাহার দিলে অফিসার ইনচার্জ খয়ের প্ররোচনায় উক্ত এজাহার নষ্ট করে লঘু ধারায় চুরির মামলা নেন। অর্থাৎ বিষয়টি হলো যে অফিসার যদি প্রশ্ন আসে যে সংশ্লিষ্ট আইনের আলোকে সংশ্লিষ্ট বিষয় ব্যাখ্যা করুন, ক নামক থানার অফিসার ইনচার্জ, ক নামক থানার অফিসার ইনচার্জ ডাকাতির অভিযোগ পাওয়ার পর তিনি একজনের প্ররোচনায় চুরির মামলা দায়ের করেন। এক্ষেত্রে অফিসার ইনচার্জের দায় দায়িত্ব আলোচনা করুন। এটা কত ধারা? 218-তে। আহ 218, কিন্তু অনেকে তো আবার 167ও বলে। এখানে কি মালিক তাই বলে না, মালিকুল? জি স্যার, বলে স্যার, আমাদের প্রশ্ন আসছিল। হ্যাঁ, এটা 218 ধারা। এখানে 167 এই জন্য আসবে না। আমি তোমাদেরকে একটু পড়ে শোনাই। আমি তোমাদেরকে একটু পড়ে শোনাই যে 167 কেন আসবে না। সাউন্ডটা বন্ধ করো আতিক, সাথে সাথে। 167-র বক্তব্যটা বলি। 167-তে বলা আছে সরকারি কর্মচারী কর্তৃক ক্ষতি সাধনের উদ্দেশ্যে ভ্রান্ত দলিল প্রণয়ন করা, অর্থাৎ ভুল দলিল প্রণয়ন করা। বলছে যদি কোনো ব্যক্তি সরকারি কর্মচারী হয়ে অনুরূপ সরকারি কর্মচারী হিসেবে কোনো দলিল প্রণয়ন বা অনুবাদের ভারপ্রাপ্ত হয়ে, এটার সাথে তা না। এটা হলো আমাদের সরকারি ভাবে কিছু দোভাষী আছে, যে ভাষা, যেমন আমরা চায়নার ভাষা বুঝি না, চায়নার ভাষাটাকে আপনি বাংলা করে দেন। তো এই চায়নার ভাষাটা যেটা লেখা আছে ওই ভাষাটাকে যদি সে বাংলা করতে গিয়ে জানে যে এটা ভুল, অর্থাৎ কোনো ব্যক্তিকে সে রক্ষা করার উদ্দেশ্যে বা কোনো কোনো ব্যক্তির ক্ষতি সাধনের উদ্দেশ্যে এই ভুল বা ভ্রান্ত দলিল প্রণয়ন করেন, সেক্ষেত্রে 107। তো আমরা আসলে কাউকে বোঝাতে পারবো না, কারণ আমরা কে বুঝলো না বুঝলো দরকার নেই, আমরা 218 ধারা দেব। 218 ধারার বক্তব্যটা কি? যে আপনি যে ধারায় দায়িত্ব পেয়েছেন, অর্থাৎ আপনি যেটা দায়িত্ব পেয়েছেন, যে দায়িত্ব আপনার, এই দায়িত্ব যদি আপনি যথাযথভাবে পালন না, অর্থাৎ এখানে বলা আছে কোন ব্যক্তিকে শাস্তি হইতে বাঁচাবার জন্য, কোন সম্পত্তি বাজেয়াপ্ত হওয়া থেকে রক্ষা করিবার উদ্দেশ্যে সরকারি কর্মচারী কর্তৃক ভুল নথি লিপি প্রণয়ন। প্রণয়ন মানে কি? তৈরি করা। কাউকে, কি বিষয়টি বলা আছে? কাউকে শাস্তি থেকে বাঁচানোর উদ্দেশ্যে এই কাজটির কথা বলা হয়েছে। তাহলে ডাকাতি মামলার আসামি ডাকাতি মামলা না নিয়ে চুরি মামলা নেওয়া মানে কি একজন ব্যক্তিকে শাস্তি থেকে বাঁচানোর উদ্দেশ্যে কাজটি করা নাকি? কি জি স্যার। জি স্যার। বলা আছে যদি কোনো সরকারি কর্মচারী হওয়া সত্ত্বেও অনুরূপ সরকারি কর্মচারী হিসেবে কোনো নথি বা অনুরূপ লিপি প্রণয়নের দায়িত্বপ্রাপ্ত হওয়া সত্ত্বেও, লিপি মানে কি? লেখার দায়িত্ব প্রাপ্ত হওয়া সত্ত্বেও সে যদি জেনে শুনে
ভুল লিপি প্রণয়ন করেন, তার কথা এখানে বলা হয়েছে। অর্থাৎ এই প্রশ্নটা হলো যে অমুক থানার অফিসার ইনচার্জের নিকট একটি ডাকাতি মামলার অভিযোগ আসে, কিন্তু তিনি একজন আসামিকে বা একজন আসামির প্ররোচনায় ডাকাতি মামলা না নিয়ে চুরির মামলা রুজু করেন। এক্ষেত্রে অফিসার ইনচার্জের দায় দায়িত্ব উল্লেখ করুন। তাহলে এই প্রশ্নের উত্তর কত ধারায় হবে? প্যানেল করে 218। কি জোরে বলো। 218 স্যার। 218 ধারা। পরবর্তী প্রশ্ন, ক, রাত্রিবেলায় ক্ষয়ের গৃহে ঢুকিয়া ক্ষয়ের স্ত্রীর শরীর থেকে গহনা খুলিয়া নেওয়ার সময় সে সজাগ হয়ে যায় এবং ধস্তাধস্তির এক পর্যায়ে কান ছেড়িয়া রক্ত বাইর হয়। অর্থাৎ একজন চোর একটা বাড়িতে রাত্রিকালে চুরি করতে প্রবেশ করেছে। তো চুরি করতে প্রবেশ করে মালামাল নেওয়ার সময় গৃহকর্ত্রী অর্থাৎ বাড়ির যে বউ আছে, এই মহিলার বা নারীর গহনা কান থেকে খুলে নেওয়ার সময় ধস্তাধস্তির এক পর্যায়ে নারীটির কান রক্তাক্ত হয়। এক্ষেত্রে চোরের অপরাধটা কোন ধারায়? কি হাবিব চিটাগাং? প্যানেল কোড 394। প্যানেল কোডে 394 স্যার। প্যানেল দস্যু কোডে ধরছি। 394। আচ্ছা, জসিম কোন ধারা? 393 স্যার। কি আবার 393 হলো? তো যখন বলে 393 হয়, তোমরা কি পড়তেছো তাহলে? এ তো মানুষের কথাই ঠিক তাহলে। হ্যাঁ, কি জসিম, 393 হয় কিভাবে? আমি তো বিপদে আছি রে। মালিকুল কোন ধারা হবে? স্যার প্যানেল কোড 394 ধারা অপরাধ হবে স্যার। তো জসিম 393 পাইলা কেমনে তুমি? কি জসিম? যাক, সঠিক উত্তরটা প্যানেল কোডের 394 ধারা। অর্থাৎ চুরি কখন দস্যুতায় পরিণত হয়, আর দস্যুতা করতে গিয়ে যদি কাউকে আঘাত করা হয়, তার শাস্তি হলো প্যানেল কোডের 394 ধারা। জসিম 393 পাইলা কোথায়? কালকে পরীক্ষা তোমার। হ্যাঁ, এগুলো সংশোধন করতে হবে। স্যার আমার ওই 94 এগুলো আমি কোনো অজুহাত শুনতে চাই না। কোনো অজুহাত শোনা যাবে না, এটা চেষ্টা করতে হবে। যাই হোক, তো প্রশ্ন হলো যে তাহলে আমরা কি লিখবো? আমরা লিখবো প্যানেল কোডের 394 ধারায় উল্লেখ করা আছে দস্যুতা সংগঠন কালে আঘাত করা। আলোচ্য প্রশ্নে ক নামক চোর চুরি করে চুরি করা কালে চুরি করা কালে গৃহকর্ত্রীর কানের দুল খোলার সময় ধস্তাধস্তি করে রক্তাক্ত জখম করায় প্যানেল কোডের 394 ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছে। অনেকে কি বলবে জানো, স্যার আগে যে চুরি করার জন্য ঢুকলো চুরির ধারাটা হবে না, আবার অনধিকার যে প্রবেশ করলো স্যার এটা ধারা হবে না। এই যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলোই তাদেরকে ফেলের দিকে নিয়ে যায়। কারণ চুরি কখন দস্যুতায় পরিণত হয় এটা আগে আমাদেরকে জানতে হবে। আমার কথা কি বুঝতে পারছো না বোঝো নাই? জি স্যার। কয়দিন আগে চট্টগ্রামের একটা থানায় একটা মামলা হয়েছে। মামলাটা হলো যে চোর চুরি করতে প্রবেশ করেছে। চোর চুরি করতে প্রবেশ করে দুইজন আর কি, দুইজন একটা বাড়িতে চুরি করতে প্রবেশ করছে। প্রবেশ করে মালামাল নিতেছে। হঠাৎ করে বাড়িওয়ালা জেগে উঠলে বাড়িওয়ালাকে একটা জোরে আঘাত করে, পরে বাড়িওয়ালা ঘটনাস্থলে মারা যায়। এখন তারা বলতেছে স্যার কোন ধারায় আমরা মামলা নেব? তা আমি সরাসরি বললাম যে প্যানাল কোডের 392/302। বলছে যে স্যার এই চুরির মামলা আগে চুরির ধারা হবে না। তাদের ধারণাই নেই যে চুরি করা কালে যদি আঘাত করা হয় সেটা চুরি থাকে না, সেটা দস্যুতায় পরিণত হয় বা ভয়ভীতি দেখানো হয়, তাহলে সেটা দস্যুতায় পরিণত হয়। এখন দস্যুতাও করেছে এবং একজন ব্যক্তিকে আঘাত করে হত্যাও করেছে। যেহেতু লোক সংখ্যা
5-এর নিচে অর্থাৎ লোক সংখ্যা 5 জন নয়, সেক্ষেত্রে এই অপরাধের শাস্তি বা এই অপরাধের মামলা পেনাল কোডের 392/302 হবে। কেন 394 হবে না? কারণ যেহেতু মৃত্যুবরণ করেছে সেহেতু 392/302 হবে। যদি মৃত্যুবরণ না করতো তাহলে 394 হতো। যখনই 394 হতো তখন আর 392 হতো। কাছে কাছে এই প্রশ্নগুলোর উত্তরগুলো বুঝতে হবে। আমরা যদি না বুঝি, সামনে আমাদের পরীক্ষা, আমাদেরকে তো বুঝতে হবে। প্যানেল কোডের প্রশ্নটা আসলো যে একজন চোর একটা বাড়িতে চুরি করতে প্রবেশ করেছে। প্রবেশ করার পর গৃহকর্ত্রী জেগে উঠায় চোর চোর এই চোরাই মাল নিয়ে যাওয়ার স্বার্থে গৃহকর্ত্রীকে লাঠি দ্বারা বা ছোরা দ্বারা আঘাত করে, ফলে গৃহকর্ত্রী ঘটনাস্থলেই মারা যায়। এইরকম ঘটনার প্রেক্ষিতে চোরের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যাবে? এখানে ডাকাতি হওয়ারও কোনো সুযোগ নাই। কাছে কাছে কি হবে? লোকটা যে মারা গেল, কারণ পেনাল কোডের 394 ধারায় মৃত্যু ঘটানোর কথা তো নাই, তাহলে কি হবে? স্বাভাবিকভাবে পেনাল কোডের খুনের যে একটা অপরাধ, সে শাস্তি তাকে, সেই অপরাধে তার বিরুদ্ধে মামলা হবে, এবং সে প্রথমে যে দস্যুতা করেছে এই দস্যুতার ক্ষেত্রে তার বিরুদ্ধে মামলা হবে। এই জিনিসগুলো তো আমরা অনেক ক্ষেত্রে বুঝি না। কে? সোহেল? জি স্যার। আচ্ছা, একটা প্রশ্ন আসছে, পুলিশ হেফাজতে আসামি মারা গেলে কর্তব্যরত পুলিশ অফিসার কি করবেন? এক, কিভাবে ওই লাশের সুরতাল প্রতিবেদন প্রস্তুত করবেন? কবরস্থ কোনো লাশ কবর থেকে ওঠানোর বিধান আছে কিনা? এটা পিআরবি 302 ক্ষয়ের প্রশ্ন প্রথমটা। পরবর্তীতে যে বিষয়টি বলা আছে, কবর থেকে লাশ উত্তোলনের বিধান সিআরপিসির 176-2। যাক, এটা আমরা কয়েকদিন আগে আলোচনা করেছি। আচ্ছা, বখাটে ছেলে ক কলেজ ছাত্রী খকে কলেজে যাওয়া আসার পথে প্রায় উত্ত্যক্ত করত। একদিন খকে রাস্তায় একা পেয়ে সম্ভ্রমহানি করে। ইহাতে লজ্জায় ঘৃণায় আত্মহত্যা করে। এক্ষেত্রে কয়ের অপরাধ কি? ক নামক একটা বখাটে একটা কলেজ ছাত্রীকে যাওয়া আসার পথে প্রায় উত্ত্যক্ত করে। একদিন সে তাকে রাস্তায় একা পেয়ে সম্ভ্রমহানি করে। ইহাতে লজ্জায় ঘৃণায় আত্মহত্যা করে। এখানে কয়ের অপরাধটা কোন ধারায়? নারী শিশু নির্যাতন দমন আইনের 9-এর ক। কোন ধারা হবে এখানে মালিকুল? নারী ও শিশু নির্যাতন দমন আইনের 9-এর ক ধারায় অপরাধ হবে। কেন, তার যে সম্ভ্রমহানি ঘটানো হয়েছে তার অপরাধ হবে না? তাহলে তো ভালোই ছিল। রেপ করবে পরে আত্মহত্যা করলো, তাহলে আত্মহত্যার শাস্তি পাবে, রেপের শাস্তি আর পাইলো না। কি? না স্যার, ওটা হবে 9-এর ক ধারায় অপরাধ তো হবে। ওটা কি আমি লিখে দেবো না তোমরা লিখবা? কি জসিম? স্যার কি তোমার কি নেটওয়ার্কে কোনো সমস্যা? যা আবার আসে স্যার, আমার ওই নেটটা বন্ধ হয়ে থাকে আবার আসে। তুমি কি দিয়ে ব্যবহার করো নেটওয়ার্কে? তোমার ওয়াইফাই? না স্যার, এমবি স্যার, এমবি হচ্ছে ওয়াইফাই আছে, দুটো লাগাই। প্রশ্ন হলো, একজন বখাটে একটা কলেজ ছাত্রীকে দুটো লাগাই স্যার। বাদ দাও। নাজবুল, কি ঘটনাটা বুঝতে পারছো? একজন কলেজ ছাত্রীকে উত্ত্যক্ত করত। তো এরপরে একদিন এই কলেজ ছাত্রীটাকে সে একা পেয়ে তার সম্ভ্রমহানি করে। সম্ভ্রমহানি বলতে কি বোঝায়? তার শরীরে স্পর্শ করা না তাকে রেপ করা? কি? রেপ করা স্যার। এরপরে সে মারা গেছে। আত্মহত্যা করছে নারীটি লজ্জায় ঘৃণায়। তাহলে আত্মহত্যা করলে শুধু কি 9-এর ক ধারায় হবে আত্মহত্যার প্ররোচনা, না যে ব্যক্তিটা ধর্ষণ করেছে সে ধর্ষণের শাস্তিটাও তার বিরুদ্ধে আসবে, অভিযোগটা আসবে? না কি? স্যার, 9-এর 1, 9-এর ক ধারা আসবে স্যার, দুইটা। 9-1/9-ক। কারণ সে তো ধর্ষণের হাত থেকে রক্ষা পাবে না। ওই যে যেমন পুলিশ হেফাজতে কোনো নারী ধর্ষিত হলে অনুসরণীয় পদ্ধতি কি, বা সবাই মনে করে 9-এর ক, কিন্তু পুলিশ হেফাজতে নারী ধর্ষিত হয়েছে,
যে পুলিশের হেফাজতে ছিল সেই ধর্ষণ করেছে, তাহলে কোন ধারা আসবে? একটা আসবে ধর্ষণের ধারা, আর একটা আসবে হেফাজতের ব্যর্থতার ধারা। বিষয়টা কি বোঝা গেছে? জি স্যার। তো অনুরূপ ভাবে এখানে এই কথাটি বলা আছে। কি তোমাদের কোনো কি কিছু বোঝার আছে এখানে? না স্যার, ঠিক আছে। এই শুভ্র, কি তোমাদের এই ক্যামেরা ট্যামেরা গুলো বন্ধ কেন তোমাদের? শীতল, আমি তোমাদেরকে পারলাম না রে। এগুলা ভালো, আগামীতে আমি আর ভাই তোমাদেরকে পড়াবো না, আমি এটিএসআই পড়ানোই ভালো। ওরা অল্পতে বোঝে, ভালো বোঝে, অনেক ভালো বোঝে। এবং তাদের কাছে আমি যেটা দেখছি, তাদের যে পড়াশোনা করার যে একটা আগ্রহ, এটা তোমাদের কাছে নাই। ওরা যথেষ্ট আগ্রহ নিয়ে পড়ে। তুমি ঘুমিয়ে আছো না বসে আছো না কিসে আসো আসলে জানি না, কথা বললে উত্তর দাও না তোমরা। ওরা একসাথে সবাই উত্তর দিয়ে বলবে স্যার হ্যাঁ। স্যার ডিউটিতে স্যার, রাস্তায় স্যার, ওই জন্য পারিনি স্যার। তোমার অসুবিধা নেই, তুমি সারা জীবন তাই করবে, আমরা বুঝি তো বাবা। তাহলে আমরা কি কথাটা বুঝতে পারছি যে এখানে এরকম অপরাধের ক্ষেত্রে দুটো ধারা আসবে? জি স্যার। পরবর্তী প্রশ্ন, ক নামক ব্যক্তি তার স্ত্রী খকে যৌতুকের জন্য গুরুতর মারপিট করে, গুরুতর জখম করে? 11 স্যার। 11 হ। ক। ক প্রেক্ষাগৃহে ক প্রেক্ষাগৃহে ছবি দেখার সময় তার যৌন কামনা চরিতার্থ করিবার উদ্দেশ্যে পাশের সিটে বসা জনৈক ক্ষয়ের শরীর স্পষ্ট করেন। জনৈক নারীর শরীর স্পর্শ করেন, কোন দ্বারা এটা অপরাধ? স্যার 10 দ্বারা দেন, নারী ও দশ শিশুর দ্বারা দল। যারা অর্থাৎ নারী ও শিশু নির্যাতন দমনের 10 ধারায় বলা আছে যৌন নিপীড়নের কথা। অর্থাৎ যদি কোনো ব্যক্তি তার যৌন কামনা চরিতার্থ করিবার উদ্দেশ্যে কোনো নারী বা কোনো শিশু স্পর্শকাতর অঙ্গে স্পর্শ করেন, সেই ব্যক্তি এই ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ করবেন। আলোচ্য প্রশ্নে, ক নামক ব্যক্তি সিনেমা দেখার সময় পাশের সিটে বসে থাকা খ নামক নারীর দেহ স্পর্শ করায় তিনি পেনাল কোডের, দুঃখিত, নারী ও শিশু নির্যাতন দমন আইনের 10 ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন। কি উত্তরটা ঠিক আমরা এভাবে লিখবো? আমার কথা কি বোঝা গেছে না বোঝো নাই? ঠিক আছে স্যার। জি স্যার। কি শীতল, আমার কথা শুনতে পাচ্ছ? স্যার শুনতে পাচ্ছি স্যার। প্রশ্ন আসছে, প্রেমে প্রত্যাখ্যান হয়ে ক তার বন্ধু গ এর সহায়তায় স্কুল ছাত্রী খকে অ্যাসিড নিক্ষেপ করেন। ইহাতে ক্ষয়ের মুখমণ্ডল বিকৃত হওয়া সহ তার এক চোখের দৃষ্টিশক্তি সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায়। ক ও গ এর অপরাধ বর্ণনা করুন। আচ্ছা, উল্লেখিত ঘটনায় মামলা রুজুর পর তদন্তকারী কর্মকর্তা ঘটনাস্থলে পাওয়া অ্যাসিডের শিশিটি ইচ্ছাকৃতভাবে আলামত হিসেবে জব্দ করে নাই, এমনকি সে কয়ের বন্ধু গকে অপরাধের দায় থেকে অব্যাহতি দেওয়ার জন্য তাহাকে আসামি না করে সাক্ষী হিসেবে উপস্থাপন করেন। তদন্তকারী কর্মকর্তা কি করেছেন ব্যাখ্যা দিন। এখানে কিন্তু অন্যগুলা চায় নাই, তদন্তকারী কর্মকর্তা কি করছে, তার মানে এখানে 218 ধারা। এখানে এই নারী শিশুর এই অ্যাসিড অপরাধ দমনে এগুলা কিন্তু এখানে চায় নাই। তাহলে প্রশ্নটা কি বুঝলাম আমরা? প্রশ্নটা হলো, প্রেমে প্রত্যাখ্যাত হয়ে ক তার বন্ধু গ এর সহায়তায় স্কুল ছাত্রী খকে অ্যাসিড নিক্ষেপ করেন। ইয়াতে ক্ষয়ের মুখমণ্ডল বিকৃত হওয়া সহ তার এক চোখের দৃষ্টিশক্তি সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায়। ক ও গ এর অপরাধ বর্ণনা করুন, অর্থাৎ তাদের কি অপরাধ সেটা বর্ণনা করুন। এরপরে বলছে, উল্লেখিত ঘটনায় মামলা রুজুর পর তদন্তকারী কর্মকর্তা ঘটনাস্থলে পাওয়া অ্যাসিডের শিশিটি ইচ্ছাকৃতভাবে আলামত হিসেবে জব্দ করে নাই, এমনকি সে কয়ের বন্ধু গকে অপরাধের দায় থেকে অব্যাহতি দেওয়ার জন্য তাহাকে আসামি না করে সাক্ষী হিসেবে উপস্থাপন করেন। তদন্তকারী কর্মকর্তা কি অপরাধ করেছেন ব্যাখ্যা দিন। তদন্তকারী কর্মকর্তা টোটাল বিষয়টি হলো পেনাল কোডের 218 ধারা। আর অ্যাসিড
যে নিক্ষেপ করেছেন মুখমণ্ডল বিকৃত, এটা 4-এর কত? এসিড অপরাধ দমন আইনে কত ধারা? স্যার ওটা চার, চার না স্যার, ছয় না স্যার, এসি ডাইনে। 6 হবে, হ্যাঁ ঠিক আছে। প্রশ্নগুলো আগে বুঝতে হবে। আচ্ছা, আদালত কোন কোন ক্ষেত্রে তল্লাশি পরোয়ানা ইস্যু করতে পারেন আলোচনা করুন। এরকম প্রশ্ন আসলে স্যার আমরা কি লিখবো? হ্যাঁ, আরেকটা ওই যে অ্যাসিড অপরাধ দমনের 13 ধারা তদন্ত কর্মকর্তা আলামত স্বাক্ষর ইত্যাদি সংযোগ আপত্তির একটা ইয়ে আছে। ওইটা একটু বুঝাবেন স্যার? এসিড অপরাধ দমন আইনে জি স্যার। কি বলছে বলো? অ্যাসিড 13 ধারার কথা বলছো তুমি? 13 ধারার কথা বলছি স্যার। আচ্ছা, আমি দেখতেছি। আর দেখতেছি আগে। আচ্ছা, 13 ধারার বক্তব্যটা হলো কি জানো? তদন্তকারী কর্মকর্তা কর্তৃক আলামত সাক্ষ্য ইত্যাদি সংগ্রহ গাফিলতি। হ্যাঁ, 13 ধারা হবে, এখানে 218 হবে না। যেহেতু অ্যাসিড অপরাধ দমন আইনে সরাসরি শাস্তির কথা উল্লেখ করা আছে, সেক্ষেত্রে 18 ধারা হবে না এখানে, 218 হবে না এখানে। এই তদন্তকারী 13 ধারাই কর্মকর্তার হবে। গাফিলতির বিষয়টি 13 ধারায় শাস্তিযোগ্য অপরাধ। বিষয়টা বুঝতে পারছো? জি স্যার। তাহলে আমরা যেটা লিখবো, ক এবং গ এর বিরুদ্ধে অ্যাসিড অপরাধ দমন আইনের কত ধারা এখানে বলা আছে? অ্যাসিড অপরাধ দমনে যে অ্যাসিড নিক্ষেপ করেছেন তার তো অপরাধ আছেই। অ্যাসিড নিক্ষেপ করা বা অ্যাসিড চেষ্টা করা এখানে বলা আছে। তো তার যে অ্যাসিড দ্বারা আহত করার শাস্তি, মৃত্যু ঘটানোর অ্যাসিড নিক্ষেপ করা আছে, এখানে আসলে ও যেটা বলছে 6 ধারা হবে না এখানে। অ্যাসিড দ্বারা আহত করা, কোনো অঙ্গগ্রন্থি নষ্ট করা, শরীরের কোনো, এখানে বলা আছে দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি, 5-এর ক হবে এখানে। আতিক, বুঝতে পারছো? জি স্যার, 5-এর ক। জি স্যার, 5-এর ক। 5-এর ক এবং 7, 5-এর ক এবং 7 ধারা। হ্যাঁ আচ্ছা স্যার। হ্যাঁ, আর তদন্তকারী কর্মকর্তা তিনি যথাযথভাবে আলামত, এই অ্যাসিডের বোতলটি তিনি জব্দ না করে তার বিরুদ্ধে, এই তদন্তকারী কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে। এই অ্যাসিড অপরাধ দমন আইন আইনের 13 ধারায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে। কি আমার কথা বুঝতে পারছো না বোঝো নাই? বুঝছি স্যার। আচ্ছা, আদালত কোন কোন ক্ষেত্রে তল্লাশি পরোয়ানা ইস্যু করতে পারেন এরকম প্রশ্ন আসলে আমরা কিভাবে লিখবো শীতল? ফৌজদারি কার্যবিধি 94 ধারায় উল্লেখ করা আছে স্যার। 94 ধারায় কোনো তল্লাশি পরোয়ানা ইস্যু করা হয় না। 96 স্যার, 96, সরি স্যার। হ্যাঁ, তো 94 বলছো না তুমি? সরি স্যার, 96 ধারায় হবে স্যার। আচ্ছা, তাহলে লেখো তো, কিভাবে লিখবো আমরা, বলো। ফৌজদারি কার্যবিধির 94 ধারা মোতাবেক কোনো আদালত যদি জানতে পারে যে কোথাও কোনো চুরাই 90 মাল, জাল দলিল। 94 বললা, আবার শুনতে কি ভুল শুনতেছি আমি? 96 ধারা স্যার, 96। হ্যাঁ, তো 96 বলো। 94 এবং 95 ধারা মোতাবেক যদি কোথাও চুরাই মাল, জাল দলিল বা অবৈধ চিঠিপত্র থাকে, সেক্ষেত্রে আদালত অর্থাৎ আমি উক্ত বক্তব্যটা চুরাই। বলি, 94 ধারা এবং 95 ধারা, এই দুইটা ধারার যে বক্তব্য আছে, এই দুইটা স্যার, ধারার যে বিষয়গুলো আছে এই সংক্রান্তে মালামাল উদ্ধারের জন্য আদালত সিআরপিসির 93 ধারা অনুযায়ী 96। তল্লাশি পরোয়ানা প্রদান করতে পারে। এই তো জি স্যার। নাকি? আচ্ছা, জি স্যার। এরপরে পারেন আদালত কোন ধারায়? সিআরপিসির 98 ধারায়। কিভাবে? আদালতকে যদি কোনোভাবে অবহিত করা হয় যে কোনো স্থানে চোরাই মাল, জাল দলিল, নকল মুদ্রা, নকল সিল লুকায়িত আছে,
সেক্ষেত্রে আদালত সংশ্লিষ্ট বিষয়াদি উদ্ধারের লক্ষ্যে সিআরপিসির 98 ধারা অনুযায়ী তল্লাশি পরোয়ানা কিছু করতে ইস্যু হবে। করতে পারেন। আমার কথা কি বুঝতে পারছো না, বোঝা নাই? সিআরপিসি 100 দ্বারা সিআরপিসির 100 করে স্যার। ধারা অনুযায়ী আদালত তল্লাশি পরোয়ানা দিতে পারেন, অর্থাৎ সিআরপিসির 100 ধারায় উল্লেখ করা আছে, যদি আদালতকে অবহিত করা হয় যে কোনো ব্যক্তিকে অন্যায়ভাবে আটক রাখা হয়েছে, এই অন্যায়ভাবে আটক রাখা বা বেআইনিভাবে আটক রাখা ব্যক্তিটাকে উদ্ধারের লক্ষ্যে আদালত সিআরপিসির 100 ধারা অনুযায়ী তল্লাশি পরোয়ানা ইস্যু করতে পারে। তাহলে আদালত কয়টা ক্ষেত্রে পারেন? আদালত পারেন সিআরপিসির 96 ধারায়, সিআরপিসির 98 ধারায়, সিআরপিসির 100 ধারায়। অনেকে বলে স্যার 99 ক হবে কিনা। আসলে 99 ক এখানে আসার কোনো সুযোগ নাই। 99 ক এর বিষয়টি হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয় আগে বাজেয়াপ্ত ঘোষণা করবে, বুঝতে পারছো? বাজেয়াপ্ত ঘোষণার পরে আদেশ দিলে তা অনেক অনেক সমস্যা আছে এখানে, অনেক কিছু বিষয় আছে এখানে। তো এখানে আমার মনে হয় এই ধারার বক্তব্যগুলো আমাদের কিছুটা বোঝার ভুল আছে। কে তানভীর? স্যার ওই বিভিন্ন গাইডে আমরা করছি 99 পড়া। না আমি, হ্যাঁ, বিভিন্ন গাইডে ওই স্যার আগে বিভিন্ন রকমের গাইড করছি, ওগুলোতে 99 স্যার করছি। 99 ক। আচ্ছা, তাহলে 99 কটা আমি তোমাদেরকে একটু বুঝাই, কারণ তোমরা ভুলটা বলবা কেন, তাই না? আমি 99 কটা তোমাদেরকে বুঝাচ্ছি, 99 কথা কি বলা আছে। আমরা 99 কতে চলে যাবো, এই তো। একটা জিনিস আমাদেরও ভুল হতে পারে। শোনো, সিআরপিসি 99 কতে আহ যা বলা আছে, আচ্ছা, 99 ক এখানে কি বলা আছে? কতিপয় প্রকাশনা, বাজেয়াপ্ত ঘোষণা এবং উহার জন্য তল্লাশি পরোয়ানা পাঠাইবার ক্ষমতা। আচ্ছা, বলছে কি, যে কোনো সংবাদপত্র, পুস্তক, কোনো দলিলে যেখানে মুদ্রিত হোক না কেন, নিম্ন বর্ণিত ইত্যাদি আছে, তাহলে সেখানে কি বলছে দেখো, তখন সরকার সরকারি গেজেট প্রজ্ঞাপন দ্বারা উহা মতামতের কারণ দর্শন করে এরূপ সম্মিলিত সংবাদপত্র এসব প্রত্যেক কপি ইত্যাদি আছে, যা অনুকূলে বাজেয়াপ্ত ঘোষণা করতে পারবেন। যুক্তিসঙ্গতভাবে সন্দেহ করা হয় যে, আচ্ছা, করা হয় যে, করা যায় যে কোনো ম্যাজিস্ট্রেট পরোয়ানা দ্বারা সাব ইন্সপেক্টর নিম্ন নয় এমনও কোনো ব্যক্তি, আহ, এমন কোনো কর্মকর্তা সেটা প্রবেশ ও তল্লাশির ক্ষমতা দিতে পারবেন। এখানে যে বক্তব্যে বলা আছে, হ্যাঁ, এখানেও 99 কতে যে বক্তব্য, 99 কয়ের ঘতে যে কথাটি বলা আছে, যদি যুক্তিসঙ্গত মনে করেন সেক্ষেত্রে, অর্থাৎ আগে বাজেয়াপ্ত ঘোষণা করবে, বাজেয়াপ্ত ঘোষণা করার পর এই সকল মুদ্রণ বা প্রেসের যন্ত্রপাতি বা কাগজপত্র উদ্ধারের জন্য ম্যাজিস্ট্রেট সাব ইন্সপেক্টরের নিম্ন নয় এমন কোন ব্যক্তিকে তল্লাশির জন্য ক্ষমতা প্রদান। আমার কথা কি বুঝতে পারছো তোমরা? জি স্যার। অর্থাৎ যে সকল প্রকাশনা বা যে সকল দলিল বা যে সকল পত্র পত্রিকা প্রকাশ করলে রাষ্ট্রের মানহানি হয়, বা কারো অশ্লীল পুস্তক বা অশ্লীল, রাষ্ট্রের বিরুদ্ধে কোনো অশ্লীল কোনো কথাবার্তা বা কোনো চিঠিপত্র বা কোনো দলিল উপস্থাপন, এই সকল সংবাদপত্র, এগুলো যে মেশিন টেশিন যাবতীয় উদ্ধারের জন্য এখানে কথাটা কিন্তু বলা হয়েছে। তখন যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাজেয়াপ্ত ঘোষণা করেন, তৎপ্রেক্ষিতে জি স্যার, যদি মনে সরকার করেন, বাজেয়াপ্ত না করলে যদি মামলা। মনে করেন, না না, কথাটা হলো এরকম, যদি মনে করেন যে একজন সাব ইন্সপেক্টরের নিম্ন নয় একজন কর্মকর্তা দ্বারা তল্লাশি করা প্রয়োজন, তাহলে তল্লাশি করাতে পারেন। যদি প্রয়োজন মনে না করেন, তাহলে তল্লাশি করার প্রয়োজন নাই। বিষয়টা বোঝা গেছে? জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ। আদালত কোন কোন ক্ষেত্রে তল্লাশি পরোয়ানা আচ্ছা, 5 বছরের এক বালক রেল লাইনের একটি সিগন্যাল লাইট পাথর মেরে অকেজো করে দেয়, ফলে একটি ট্রেন দুর্ঘটনায় পতিত হয়। বালকটি কি অপরাধ করেছে? আইন অনুযায়ী কাহার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যাবে?
তাহলে এটা কোন ধারার অপরাধ? রেলওয়ে আইনের 130 স্যার। রেলওয়ে আইনের 126 ধারা। 130 তো হবে না, এখানে 130 তো হবে পরে। প্রথমে 126 ধারার বক্তব্যটা বলতে হবে। জি স্যার। 130-এ বলছে যে ওই ওই সন্তানের পিতার জরিমানা হতে পারে বা তার মুচলেকা নিতে পারে যে আপনার সন্তান ভবিষ্যতে আর এরকম করবে। কিন্তু শিশুটির অপরাধটা কোন ধারায়? 126। 126-27। কোন ধারায়? 127 কেমনে আবার? স্যার 126 ধারা অপরাধ করেছে স্যার। স্বীকারোক্তি বলতে কি বোঝায়? এটা কোন ধারার প্রশ্ন শীতল? স্বীকারোক্তি বলতে কি বোঝায়? স্যার ফৌজদারি কার্যবিধির 164 ধারা মোতাবেক আচ্ছা, বুঝতে পারছি, অপরাধ। তোমার বক্তব্য বুঝতে পারছি। আতিক, স্বীকারোক্তি কাকে বলে? স্যার সাক্ষ্য আইনের 24 ধারার প্রশ্ন স্যার। আচ্ছা, বিকাশ, আমাকে শুনতে পাচ্ছ? স্যার কার্যবিধানে 164 ধারার প্রশ্ন স্যার। নাজমুল কত ধারার প্রশ্ন? 164 স্যার। তাহলে আতিক সাহেব ভুল শিখছেন। স্বীকারোক্তি কাকে বলে, স্বীকারোক্তি কি, এই স্বীকারোক্তি সম্পর্কে সাক্ষ্য আইনে কোনো ব্যাখ্যা দেয় নাই। তো সিআরপিসির 164 ধারা অনুযায়ী স্বীকারোক্তি বলতে যে বিষয়টি বোঝায় সেটা হলো যে ফৌজদারি অপরাধে অভিযুক্ত আটককৃত কোন মামলার আসামি স্বেচ্ছায় সজ্ঞানে আদালতে উপস্থিত হয়ে ঘটনার সম্পর্কে যে বর্ণনা দিয়ে থাকেন নিজেকে জড়িয়ে এটি হলো স্বীকারোক্তি। অর্থাৎ ফৌজদারি অপরাধে আটককৃত যে একজন ব্যক্তি তিনি আদালতে দাঁড়িয়ে শপথনামা পাঠপূর্বক ঘটনার সম্পর্কে নিজেকে জড়িয়ে যে বক্তব্যটা দিয়ে থাকেন এটি হলো স্বীকারোক্তি। বিষয়টা কি বুঝতে পারছো? সাক্ষ্যের কোনো বিষয় না এখানে। সিআরপিসির 164 ধারা, সিআরপিসির 164 ধারা। সাক্ষ্য আইনের 24 ধারা আসার কোনো সুযোগ নাই। আমরা আমরা কি জানতে চাচ্ছি? আমরা জানতে চাচ্ছি স্বীকারোক্তি কাকে বলে সেটা। আমার কথা কি বুঝতে পারছো? আচ্ছা, এরপরে প্রশ্ন হলো ফৌজদারি মামলার আসামি কর্তৃক পুলিশ অফিসারের নিকট প্রদত্ত স্বীকারোক্তি কি প্রাসঙ্গিক? কি বলা আছে? কোন ফৌজদারি মামলার আসামি কর্তৃক পুলিশ অফিসারের নিকট প্রদত্ত স্বীকারোক্তি কি প্রাসঙ্গিক? এটা কত ধারা? কে তানভীর? ফৌজদারি মামলার কোন আসামির, হ্যাঁ 26-27 দুটো গণনা করা যায়। 26 প্রথমে 26। নাজমুল কোন ধারা? 26 ধারা স্যার। 26। জসিম কোন ধারা? জসিম স্যার 26 স্যার। মালিকুল লাস্ট। সাক্ষ্য আইনে 25 ধারা। মানে কথাটা হলো কি একটা না একটা তো হবেই নাকি মালিকুল? জি স্যার। সঠিক উত্তর সাক্ষ্য আইনের 25 ধারা, কারণ এখানে কিন্তু পুলিশ হেফাজতের কথাটা বলা হয় নাই। সাক্ষ্য আইনের 25 ধারায় বলা আছে যে একজন অভিযুক্ত ব্যক্তি কোন পুলিশ অফিসারের নিকট স্বীকারোক্তি প্রদান করলে এই স্বীকারোক্তি আদালতে গ্রহণযোগ্য নয়। 25 ধারায় একজন অভিযুক্ত ব্যক্তি। আর 26-এ বলা আছে পুলিশ হেফাজতে, 27-এও বলা আছে পুলিশ হেফাজতে, কিন্তু আমাদের প্রশ্নে কিন্তু পুলিশ হেফাজতের কথাটা বলা নাই। বিষয়টা ক্লিয়ার? ক্লিয়ার স্যার। আজ বাদে কাল পরীক্ষা, সংশোধন হতে হবে তো। আচ্ছা, তোমরা কি আমার টাকা পয়সা দিছো? কারা কারা দেও নাই দিয়া দিও। জি স্যার, দেওয়া হয়নি। শিক্ষাগুরুর 500 টাকা মাইরে লাভ নাই, বুঝছো? দিয়া দিও।
না স্যার, অসুবিধা তো মাসে তাড়াতাড়ি দিয়া থাকে স্যার। তুমি তো গত মাসে দিছো, তুমি তো আগে দিছো। যাক, এখন আমরা আসি আপনার সপক্ষে যুক্তিসঙ্গত বিস্তারিত আলোচনা করুন। আচ্ছা, পড়ে গেছে। মৃত্যুকালীন জবানবন্দি কে গ্রহণ বা লিপিবদ্ধ করতে পারে? আমরা কিভাবে উত্তরটা লেখা শুরু করবো? এরকম প্রশ্ন আসলে মৃত্যুকালীন জবানবন্দি কে পিআরবি লিপিবদ্ধ করতে পারেন? পিআরবি 266 বিধিতে উল্লেখ পিআরবি করা আছে। 266 বিধিতে উল্লেখ আছে। উল্লেখ না, সব জায়গায় উল্লেখ বললেখ না। এখানে বলা হলো যে মৃত্যুকালীন জবানবন্দি কে লিপিবদ্ধ করতে পারে। তোমাকে কথাটা লিখতে হবে যে পিআরবি 266 বিধি অনুযায়ী যে সকল ব্যক্তি মৃত্যুকালীন জবানবন্দি লিপিবদ্ধ করতে পারে তাহা নিম্নরূপ: এক, হ্যাঁ, এভাবে লেখো। একজন ম্যাজিস্ট্রেট, হাসপাতালের চিকিৎসক, একজন পুলিশ অফিসার, প্রয়োজনবোধে যে কোনো ব্যক্তি মৃত্যুকালীন জবানবন্দি লিপিবদ্ধ করতে পারেন। প্রশ্নটা যেভাবে আসবে উত্তরটা সেভাবে দেব। আর যদি প্রশ্ন আসে মৃত্যুকালীন জবানবন্দি বলতে কি বুঝে, তখন আমরা দেব মৃত্যুকালীন জবানবন্দি বলতে এই বুঝে। তো আমাদেরকে বোঝাতে হবে যে আমরা প্রশ্নের উত্তরটা একটু হলো বুঝি, এই জন্য মানে প্রশ্নটা আমরা বুঝতে পেরেছি, এই জন্য আমরা উত্তরটা দিচ্ছি। আমার কথা কি বুঝতে পারছো তোমরা সবাই? কি আওলাদ দেরি কেন? জি স্যার। আওলাদ দেরি রোল কেন? কল ছিল, এসপি স্যার আসছিল তো। ঝালকাঠি না? জি স্যার। আর এসপি আচ্ছা, যাক, রাফিউর স্যারে নাকি? যাক, যিনি হয় হোক, ভালো কথা। আচ্ছা, এই জবানবন্দি কি আদালতে সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য? দেখো, স্যার টুটুল স্যার, স্যার আফরোজুল হক কি টুটুল নাম? স্যার। আফরোজুল হক টুটুল স্যার। বাবা, তাই নাকি? ভালো স্যার। জি স্যার। ভালো ভালো, ওই একসাথে চাকরি করছি আমরা ওয়ার্কশপে। আচ্ছা, জি স্যার, খুব ভালো ভালো। প্রশ্ন হলো যে মৃত্যুকালীন জবানবন্দি কে লিপিবদ্ধ করতে পারেন? এই জবানবন্দি কি আদালতের সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য? দেখো, প্রশ্নটা কি একটু প্যাতে দিয়ে দিচ্ছে। যদি প্রশ্ন হতো যে মৃত্যুকালীন জবানবন্দি কি আদালতে গ্রহণযোগ্য, মৃত্যুকালীন জবানবন্দি কে লিপিবদ্ধ করতে পারেন, সেভাবে না দিয়ে কে লিপিবদ্ধ করতে পারেন সেটা আগে দিয়েছে। দেওয়ার পরে বলছে যে এই জবানবন্দি কি আদালতে গ্রহণযোগ্য, তাহলে আমরা আবার লিখবো যে স্বাক্ষরে 32(1) ধারায় উল্লেখ করা আছে যে মৃত্যুকালীন জবানবন্দি অর্থাৎ যে ব্যক্তি তার মৃত্যুর কারণ সম্পর্কে বর্ণনা দিতেছেন, এই ব্যক্তির জবানবন্দিটাই স্বাক্ষরের 32(1) ধারা অনুযায়ী আদালতে গ্রহণযোগ্য। আমার কথা কি বুঝতে পারছো কি পারো নাই? জি স্যার, বুঝতে পারছি। শোনো, প্রশ্ন বুঝতে হবে, বুঝে বুঝে উত্তর দিতে হবে। যদি না দাও, আচ্ছা, আমি একটা কথা বলছিলাম, তো তোমাদের তো আসলে লোকজন আসে না, না আসা পর্যন্ত বলা যাচ্ছে না। তো তোমরা আরো 2-1 দিন আসো, তারপরে আমরা সকালে তোমাদের ক্লাস শুরু করব। এখন এই পরিস্থিতিতে তোমাদের ডিউটি তো মনে হয় সকাল সকালে চলে যাচ্ছে নাকি? জি স্যার, চাপাচাপি। চাপাচাপি মানে খুব চাপাচাপি আর কি। জি স্যার, কোনো শিডিউল নাই ডিউটির। আচ্ছা, ইয়ার একটু, তাহলে আমরা বিষয়গুলো কি আমরা বুঝতে পারছি? আচ্ছা, সর্বশেষ আমরা যেটা আলোচনা করব, কোন অভিযুক্ত ব্যক্তিকে জামিনে মুক্তি দেওয়ার পর পুলিশ কি পুনরায় তাকে গ্রেফতার করতে পারেন? তার বক্তব্যটা হলো, যা এবারে পরীক্ষা আসছিল কিন্তু জামিন প্রাপ্ত ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করতে পারেন কি পারেন না, এটা আসছিল না প্রশ্ন একটা? জি স্যার, সিআরপিসি। দেখো, এই প্রশ্নগুলো কিন্তু আমাদের এই ইন্সপেক্টরশিপের থেকে আসে। এটা কি তোমরা এখন বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। আমি কিন্তু ইন্সপেক্টরশিপের প্রশ্ন পড়াচ্ছি। এই প্রশ্নটা ইন্সপেক্টরশিপের 2004 সনের প্রশ্ন পড়ালাম। 2004 সনের প্রশ্ন কিন্তু এবার 2023-এ মনে হয় তোমাদের আসছিল, তাই না? জি স্যার, ছিল স্যার এটা।
তাহলে কোনোটাই কিন্তু ফেলে দেওয়ার মতো সুযোগ নাই। তো সেখানে একটা কথা বলা আছে যে মামলার আসামি যদি মামলার বাদীকে বা সাক্ষীকে ভয়ভীতি প্রদর্শন করেন সেক্ষেত্রে, তদন্তে যদি ব্যাঘাত সৃষ্টি করেন সেক্ষেত্রে, বা যে শর্তে তাকে জামিনে দেওয়া হয়েছিল সে যে জামিনের শর্ত ভঙ্গ করেন সেক্ষেত্রে। এই তো নাকি? জি স্যার, সিআরপিসি 124-এর স্যার 6 ধারা লঙ্ঘন করলে যাকে স্যার মুচলেকার সিআরপিসি, আদেশ দেওয়া হয়েছিল সে যদি মুচলেকার শর্ত ভঙ্গ করেন সেক্ষেত্রে, এই তো নাকি? জি স্যার 3টা ধারা। তো এরকম প্রশ্ন আসলে উত্তর দিতে পারবা? জি স্যার। কোনো ব্যক্তি হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে আদালত কর্তৃক জামিনে আছে, কিন্তু তিনি বিভিন্ন সময় মামলার বাদী এবং তদন্তকারী কর্মকর্তাকে হুমকি প্রদর্শন করেন। এই অবস্থার প্রেক্ষিতে তদন্তকারী কর্মকর্তার করণীয় কি? তাকে বিনা ভয়ে গ্রেপ্তার করতে পারে। বিষয়টাকে বুঝতে পারছো? জি স্যার। একটা প্রশ্ন শোনো, প্রশ্নগুলো বিভিন্ন আঙ্গিকে চলে আসে। তো আমি তোমাদেরকে যতই বলি না কেন যে আমি বেশি বুঝি, এটা ঠিক না। বেশি ওরাই বোঝে যাদের বই বেশি বিক্রি হয় তারাই, নাহলে তাদের বই কেন এত বিক্রি হবে, এটা একটা দেখার বিষয়। আর এই সঠিক বিষয়টা, এটা প্রচারে অনেক সময় লাগে। এটা কি বুঝতে পারছো আর তোমরা? হ্যাঁ বলো। একটা হোয়াটসঅ্যাপের সাথে আমার একটা গ্রুপ ছিল স্যার। পুরা তো বই ওই যে সুন্দরবন কুরিয়ার সার্ভিস থাকে ওখান থেকে স্যার পুরা লাইভ দিয়ে করে আমরা এখন সুন্দরবন কুরিয়ার সার্ভিস আছে, যার যার বই লাগবে বিভিন্ন অ্যাড দেয় তো, অ্যাড দিয়ে দিয়ে মানে বিভিন্ন জায়গায়। কি তোমাদের লোকজন? না না, ওই ওই গ্রুপটা স্যার বই বিক্রি করা ছিল বলছেন। হ্যাঁ, ওই গ্রুপরা যে বই বিক্রি করার জন্য দেয়, দেখবা যে আমার বই, অর্থাৎ ওরা বিক্রি করলে হবে না, চাহিদাটা আসতে হবে তোমাদের মধ্য থেকে। আমি যেদিন ওই যে বই কিনতে পার স্যার আপনারা ফোন দিলাম, হ্যাঁ, ওই দিন স্যার আমার সাথে আরো দুইজন ছিল, তারা অন্য বই নিতে যাচ্ছিল। আমি বললাম যে এই প্রশ্নটা পড়েন, পড়ে তারপরে বই নেন। পরে ওরা দুটো আবার আপনার বই নিয়েছিলেন, পরে বলতে যে না এটা ঠিক ঠিকই আছে। আছে। আর এখানে ওই, শোনো, কিছু কিছু বিষয় আছে। তো এবারে আমি শেষ করব, এবারে শেষ করে আমি হয়তো তোমাদের কাছ থেকে নিজেই বলবো যে তোমরা আমাকে কিছু হেল্প করো পূর্বেই, যারা যারা, যদি আল্লাহ যেন সবাইকে ভালো রেজাল্ট করায়। কারণটা হলো ওই যে বইওয়ালারা কি করে, ওরা আমাদের কিছু অ্যাডভান্স টাকা দেয়, তো ওদেরকে বইগুলো দিলে ওরাও আবার কিছুটা 2 নম্বরই করে, বুঝতে পারছো? ওদের যা ইচ্ছা তাই, মনে করো 400 টাকার বই আমি বেশি 400 টাকা, ওই বই বিক্রি করতেছে 500 টাকা, তা তখন তোমার নিতে স্যার চাবো না। আপনারা ফোন দিলাম স্যার, আমার কাছে 550 ছিল। হ্যাঁ, পরে আমরা 3 নিলাম, পরে আপনার কথা মতো 550, ওই বই তো আমি কুরিয়ার সার্ভিস সহ 500 টাকা বিক্রি করি, তার মানে বইয়ের দাম 450। মানে বিষয়টা হলো এরকমই। তো এগুলো আস্তে আস্তে সব বন্ধ হয়ে যাবে, এবারই সব ক্লোজ করে দেবো। মানে যত দেনা পাওনা কিংবা যত রকমের লাড়াচাড়া আছে সব শেষ করে দেবো। তাহলে যা করতে হয়, আমি তো অলরেডি বই লিখতেছি, ইন্সপেক্টরশিপ আকারে বইটা লিখতেছি আর কি। যাক, গল্প শেষ। প্রশ্ন হলো, শনাক্তকরণ মহড়া কি? শনাক্তকরণ মহড়া কাকে বলে? এটাও পরীক্ষায় আসছিল, তাই না? শনাক্তকরণ মহড়া কাকে বলে? কাকে বলে? কে? পিআরবি পিআরবি 282 282। মোতাবেক অর্থাৎ শনাক্তকরণ শনাক্তকরণ মহড়া মহড়া বলতে হলো বোঝায়। পিআরবি 282, তাই না? জি স্যার। তো শনাক্তকরণ মহড়া কি? মালামাল শনাক্ত বা অজ্ঞাতনামা আসামি বা অজ্ঞাতনামা ব্যক্তি বা অজ্ঞাতনামা মালামাল শনাক্তকরণের উদ্দেশ্যে পিআরবি 282 বিধি অনুযায়ী যে আয়োজন করা হয় সাক্ষীর সম্মুখে, এটা তো নাকি? জি স্যার। জি স্যার। আচ্ছা, জি এই স্যার। শনাক্তকরণ মহড়া পরিচালনার পদ্ধতি বা মালামাল শনাক্তকরণের পদ্ধতি আলোচনা করি। তো এখানে ব্যক্তি শনাক্তকরণের ক্ষেত্রে বলা আছে যে একজন ব্যক্তির ক্ষেত্রে কমপক্ষে 10 জন, আর একাধিক ব্যক্তির ক্ষেত্রে 20 থেকে 30 জন, এই তো নাকি? জি স্যার। জি স্যার। জি স্যার।
একজনের এদিকে ক্ষেত্রে কিন্তু 8 থেকে আসলে 10 না, জন, দুজনের হ্যাঁ, ক্ষেত্রে এটা 20 থেকে খেয়াল 30 রাখবা। জন। যাই হোক, আমরা মোটামুটি আলোচনা করলাম। কালকে আমরা আবার অন্য জায়গায় চলে যাব, অন্য কিছু আলোচনা করবো। আরো কিছু বলার থাকলে বলতে পারো। কিছু বলার আছে তোমাদের কি? স্যার নির্দিষ্ট তারিখে কি এবার পরীক্ষা হবে স্যার? এই বিষয়টা এখনো বলতে পারতেছি না। রাষ্ট্রের অবস্থায় একটু লড়বড় আছে। আল্লাহ পাক যেন আমাদের সকল পুলিশ সদস্যকে সুস্থ রাখে। আমরা অনেকে দেখতেছি যে অনেক পুলিশ সদস্য এখানে আহ আহত হয়েছে আর কি, কিছু বলার নাই, নিহত হয়েছে।